বাংলাদেশ নামক বিমানটার চাকা কেন খুলে খুলে পড়ে বারবার? বাংলাদেশ যদি একটি বিমান হয়, সেই বিমানের চাকা খুলে যায় কেন বারবার? আল্লাহর কাছে শকর নামাজ পড়েন যে একজন দক্ষ পাইলট প্লেনটাকে তার ব্যক্তিগত দক্ষতায় নামিয়ে আনতে পেরেছে। হ্যাঁ, আমি বলছি চট্টগ্রামের যে বিমানটি দুর্ঘটনা কবলিত হতে পারত, উড্ডয়নের পরপরই তার চাকা খুলে কোনো এক গ্রামের খেতে পড়ে যায়। তারপর খবর পাওয়ার পর ঢাকায় বিমানবন্দরের জরুরি ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে যে বেশ কিছু যাত্রীর প্রাণহানি রক্ষা করা গেল এবং বিমানটা অক্ষত আছে, তার কারণেই আমি শকরগুজার করতে বলেছি। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই বিমানের চাকা খুলে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিমানটি যদি দক্ষ বাংলাদেশ হয়, দুঃখিত, বিমানটি যদি বাংলাদেশ হয়, এই বাংলাদেশটাও যে চলছে, উড্ডয়ন করছে এবং নামছে দক্ষ পাইলটের হাতে সম্ভবত। কিন্তু বাংলাদেশ বিমান এবং বাংলাদেশের যে চরিত্র সেটি কিছুটা একই রকম। দেখুন, সারা পৃথিবীতে বছরে প্রায় ৪ কোটি ফ্লাইট ওঠানামা করে, কিন্তু এয়ারপ্লেনের চাকা খুলে যাওয়ার ঘটনাটি এটা কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। যদিও বাংলাদেশ বিমানের বিগত ১০ বছরে আমরা ৩টি অন্তত চাকা খুলে যাওয়ার ঘটনার কথা মনে পড়ছে। এর আগে ২০১৭ সালে পরপর ২ দিন একটি বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনা আমরা জানি। ২০১৭ সালে ২৫ অক্টোবর সকালে ঢাকা থেকে আসা সৈয়দপুরগামী একটি বিমানবন্দরে নামার সময় ওই বিমানবন্দরে চাকা খুলে যায়। এর পরের দিন সকাল ৯টায় সৈয়দপুর থেকে ফিরতি ফ্লাইটে আবার ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পরেই বিমানের পেছনের আরো একটি চাকা রানওয়ের বাইরে খুলে পড়ে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন ওই এলাকার বাসিন্দারা, ঠিক যেমন আজকে করলো চট্টগ্রামের বাসিন্দারা। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ টাওয়ারের মাধ্যমে বিমানের পাইলটকে চাকা খুলে পড়ার বিষয়টি জানান। পরে বিমানবন্দরের ব্যবস্থাপকের সহায়তায় ওই চাকাটি উদ্ধার করা হয়। ইত্তেফাকের একটি সংবাদে লিখেছে, আপনারা দেখতে পারবেন। তো আমি বলছি যে এই চাকা খুলে যাওয়ার ঘটনা গত ১০ বছরে বাংলাদেশ বিমানের ক্ষেত্রে ঘটেছে অন্তত ৩ বার। আমি নিজে যখন বাংলাদেশে গিয়েছি, আমার ঢাকা থেকে যশোরে বিমানে চড়ার সময় অনেকবার আমি দোয়া দুরূদ পড়েছি। কেননা এই পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন যদি বহির্বিশ্বে কিংবা অন্যান্য পাশ্চাত্য দেশে আপনারা বিমান চলাচল যারা করেন, তারা যদি দেশের বিমানের ভিতরে প্রবেশ করেন কিংবা যদি এই বিমানে যাতায়াত করেন, আপনারা অভ্যন্তরীণ ফ্লাইট আর আন্তর্জাতিক ফ্লাইট এই পার্থক্যগুলো সহজে বুঝতে পারবেন। কিন্তু যারা প্রতিদিন সচরাচর এইটি চলাচল করেন, তারা হয়তো অতটা বুঝতে পারবেন না। কিন্তু আমি বলেছি যে এই চাকা খুলে যাওয়ার ঘটনা কিন্তু বাংলাদেশে খালি নতুন না, এটি যুক্তরাষ্ট্রেও হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ের ৮ তারিখে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের চাকা খুলে যায়। এই বিমানটির গন্তব্য ছিল জাপান। তো সেটা নিয়ে রিপোর্ট হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আরো ২টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে বিমানের যেই, আগে বলেছি ৪ কোটি ফ্লাইট ওঠানামা করে সারা বিশ্বে। তো এই ৪ কোটি ফ্লাইটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে কি 1.0001% ও না। কিন্তু যখনই দুর্ঘটনার কবলে পড়ে সেটি নিয়ে আলোচনা হয় এবং তার কারণ অনুসন্ধান করা হয়। আপনারা জানেন যে বিমান ওঠানামা চলাচল এখন অনেকখানি অটো পাইলট, অর্থাৎ পাইলট কেবল সামনে বসে থাকেন আর পুরা উড্ডয়ন এবং এটাকে অবতরণ এবং পুরা রুট যে কোথায় যাবে, মেঘ খুব বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়ায় বিমান কতখানি উপরে উঠবে নামবে, এগুলো অটোমেটিক ঠিক করে বিমান, পাইলট নিয়মতান্ত্রিক বসে থাকেন। অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখব যে চালকবিহীন কারের মতো, অর্থাৎ ট্যাক্সি ক্যাবের মতো এখন যেগুলো না বিশ্বের নানান জায়গায় শুরু হচ্ছে, চালকবিহীন বিমানও হয়তো আমরা দেখব। আমার আজকের আলোচনাটা বিমান কিভাবে চলবে, চাকা খুলে যাবে সেটি বিষয় না। বিষয়টা হলো যে বাংলাদেশের বিমানের চাকা খুলে যাওয়ার সাথে রাষ্ট্র হিসেবে বিমান এবং এই চাকা খুলে যাচ্ছে কেন সেটি অনুসন্ধান করার একটি প্রয়াস আছে। এবং এই গল্পটা লিখেছেন জিয়া হাসান নামক একজন বিশ্লেষক এবং রাষ্ট্রচিন্তক, এবং তিনি সরকারের প্রশাসনের অভ্যন্তরে থেকে যে বিষয়গুলো দেখছেন সেটির বর্ণনা। চলুন আমরা
শুনি। বাংলাদেশ এয়ারপোর্টের চরিত্র পুরো রাষ্ট্র পরিচালনার এই যেন প্রতিচ্ছবি। ঢাকা এয়ারপোর্টে নামলেই আপনি বুঝবেন এই দেশটা বিশৃঙ্খল, অব্যবস্থাপনার দেশ। এই বিশৃঙ্খলা ও বিমানের চাকা খুলে যাওয়ার দুইটাই কারেকশন খুবই সিম্পল। বাংলাদেশ রাষ্ট্রের আমলারা ভয়াবহ রকমের অদক্ষ, রিল্যাক্ট্যান্ট, অনিচ্ছুক। এই অদক্ষতার মূলে রয়েছে আমলাতন্ত্র। এখনো ব্রিটিশদের ফেলে যাওয়া সিস্টেম, প্রসেস, মেকানিজম এগুলো ফলো করে চলছে। আমলাতন্ত্র মূলত ৩টা সিস্টেমের সমষ্টি আপনাদের বুঝতে হবে। একটা হলো ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ২ নাম্বার হলো ডিসিশন মেকিং সিস্টেম এবং ৩ নাম্বার হলো এক্সিকিউশন সিস্টেম। রাষ্ট্রযন্ত্র যে চালায় আমলাতন্ত্র ৩টা সিস্টেমের ভিত্তিতে। বাংলাদেশের আমলাতন্ত্রে ন্যূনতম ডিজিটাইজেশন হয় নাই। ডিসিশন মেকিং এর কোনো ধরনের ডাটা ভিত্তিক অ্যানালিটিক্যাল ডিসিশন প্রসেস মেকিং নেই। এক্সিকিউশন সিস্টেম আছে, কিন্তু সেটা পাকিস্তান আমলের এক্সিকিউশন সিস্টেম, যা সাজানো হয়েছে দুর্নীতি ও ঢিলেমিকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য। অর্থাৎ দুর্নীতি এবং ঢিলেমি মানে কোনো রকম জবাবদিহিতা কোনো বালাই নেই। এই ২টা জিনিসকে যেন ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। শুধু ডিজিটালাইজেশনের কথা যদি বলি, আজকে ২০২৫ সালে এসে বাংলাদেশের প্রশাসনে আমলারা ফাইল নিয়ে স্বাক্ষরের জন্য দাঁড়িয়ে থাকে। এইখানে কোনো সেন্ট্রালাইজড ইমেইল সিস্টেম নেই। ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকে আমলারা স্বাক্ষর নেওয়ার জন্য। ইনথি ডেন্থি নামের কিছু জিনিস ফাইল স্বাক্ষরের জন্য, যেগুলো মূলত আমলাতন্ত্রের অদক্ষতা ও ডিজিটাইজ করতে নির্মাণ করা হয়েছে। এগুলো ফেলে দেওয়ার আগে বাংলাদেশে কোনো ধরনের ডিজিটাইজেশন থাকবে না। অধিকাংশ আমলা জিমেইল ব্যবহার করেন। আমার লজ্জা লাগে দেখে যে তাদের কার্ডেও তারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখে, ভিজিটিং কার্ডে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখে, কিন্তু মন্ত্রণালয়ের অধিকাংশ পিসি পাইরেটেড এবং কোনো ধরনের ভেরিফিকেশন নেই। বেসিক ডিজিটাইজেশন না থাকায় মন্ত্রণালয়ের কাজ লর্ড ক্লাইভের আমলের আমলাদের দক্ষতার মতোই। এখানে দক্ষ আমলা বলতে আপনি যাকে চিনবেন তার প্রোডাক্টিভিটি বাংলাদেশের আরএমজি সেক্টর বা ব্যাংকিং সেক্টরের সবচেয়ে অদক্ষ ম্যানেজার বা মার্চেন্ডাইজারের থেকেও দুর্বল। একটু রুক্ষ হয়ে গেল কথাটা, কিন্তু আপনি প্রশাসনে দক্ষ আমলা বলতে যাকে চিনবেন তার যে প্রোডাক্টিভিটি বা তার যে সক্ষমতা বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টর কিংবা ব্যাংকিং সেক্টরের সবচেয়ে অদক্ষ ম্যানেজার যেটা আছে তার থেকেও দুর্বল হিসেবে পাবেন। কিন্তু যেহেতু তাদের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচের ক্ষমতা আছে, যেহেতু তারা মনোপলি ব্যবসা করে, জনগণকে চুষে খেতে পারে, যেহেতু তাদের ব্যক্তিগত সিস্টেম পারফরম্যান্সের মেজারমেন্টের কোনো কার্যকর মাপকাঠি নেই, খরচ করতে পারছেন কিনা সেটাই হলো ক্রাইটেরিয়া। একটা বাজেট দেওয়া হবে, সেইটা খরচ করতে পারছেন কিনা সেটা হলো তার প্রধান ক্রাইটেরিয়া। সেহেতু তাদের সিস্টেমকে উন্নয়নের কোনো দায় নাই, নিজেরাই এই সিস্টেম উন্নয়নের জন্য কোনো রকম কাজ তারা করেন না। তো এবার আসুন ডিসিশন মেকিং এ। ২ নম্বর, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সকল সিদ্ধান্ত সচিব কেন্দ্রিক। সারাদিন তারা ফাইল সাইন করেন, যেগুলো পড়ার সময়ও নাই তাদের। অনেক সচিবের টেবিলে যেয়ে দেখবেন যে স্তূপ হয়ে আছে ফাইল, ডানে বামে নিচে সব জায়গায়। এগুলো যে সব পড়বে এই সময়টুকু তাদের নাই, কেননা একজন অনেক রকম দায়িত্ব পালন করেন। এবং এই ডিসিশন পুরোপুরি একজন আমলার ব্যক্তিগত অভিজ্ঞতা, ইম্পালস, ইচ্ছা ও মানসিকতার উপর নির্ভর করে। কোনো ধরনের মেমো কালচার নেই, পঞ্জীবিত জ্ঞান নেই, ডাটা ভিত্তিক এভিডেন্স বেসড সিদ্ধান্ত নেওয়ার কোনো মেকানিজম বা সিস্টেম নেই। কিভাবে থাকবে? বেসিক ইনফরমেশন সিস্টেমটাতেই নেই বাংলাদেশে। সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন বা ডিপিপি কিভাবে চলে, এটা বলতে গেলে আপনাকে ব্যাখ্যা করতে হবে ওই যে ৩ নাম্বার আমলাতন্ত্রের যে ক্রাইটেরিয়া এক্সিকিউশন, অর্থাৎ এইটা আপনি কিভাবে বাস্তবায়ন করছেন সেটার সিস্টেমটা আপনাকে একটু বলা দরকার। আপনি শুনে অবাক হবেন যে ডিপিপি অর্থাৎ সরকারি খাতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং ওইটার যেই চার্ট বলে, সেই ডিপিপিতে কোনো গ্রান্ট চার্ট নেই। গ্রান্ট চার্ট এইটা কি জিনিস আপনাদের অনেকের হয়তো ধারণাই নেই। গ্রান্ট চার্ট হচ্ছে এমন একটি এক্সেল শিট, যে এক্সেল শিট দিয়ে আপনি কবে শুরু করবেন, প্রথম ৬ মাসে অর্জন কি হবে, ৭ মাসে অর্জন কি হবে, এইটা ন্যূনতম যে বাস্তবায়ন হলো সেইখানে ট্রায়াল অ্যান্ড রান সিস্টেমে
এইটা ঠিক পথে আগাচ্ছে কিনা, যারা এই প্রকল্প অনুমোদন করেছেন তাদের কাছে সেটার অ্যানালিসিস প্রদর্শন করা, এক্সপার্ট কমিটি আছে, তাদের এক্সপার্ট কমিটির কাছে এটা সেন্ড করা, এক্সপার্ট কমিটি আবার ২ মাসের মধ্যে কিংবা ১ মাসের মধ্যে সেইটার রিপোর্ট দিয়ে কোথায়, কোথায় ভুলভ্রান্তি হচ্ছে বৈশ্বিক নানান রকম তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেখানে রিপোর্ট দিবে। এটাকে বলে গান্ট চার্ট। এই গান্ট চার্টটাকে আপনাকে ধরতে হবে যে এইটার আমরা যেটাকে বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যারা আছেন তারা ওই চার্ট মূলত অনুসরণ করেন। কিন্তু ডিপিপিতে গান্ট চার্ট নেই। এটার বাধ্যবাধকতাও নেই। অনেক আমলা গান্ট চার্ট কি এই নামটাই শোনেননি। নারী ছাড়া যেমন বাচ্চা হয় না, ঠিক তেমনি গান্ট চার্ট ছাড়া প্রজেক্ট এক্সিকিউশন কিভাবে সম্ভব, এটা আমাদের অনেকেরই জানা নেই। অ্যাজাইল বা অন্য ধরনের কিছু মেথোডোলজি বিগত ১ দশকে এসেছে যেখানে গান্ট চার্ট লাগবে না, কিন্তু সেই মেথডের নামই তারা শোনেনি। হয়তো বলবেন যে তারা গান্ট চার্ট ফলো করে না, কিন্তু অন্য অ্যাজাইল বা অন্য মেথোডোলজি তো ফলো করেন না। তারা সেই পুরাতন ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া আমলাতন্ত্র যেভাবে চলছে, যেভাবে উন্নয়ন প্রকল্প মনিটরিং করে সেটাই তারা মেনে চলছে। বেসিক্যালি এই আমলাতন্ত্র চালাচ্ছেন সম্ভবত আল্লাহ স্বয়ং নিজেই। যেখানে একটি ভুল থেকে বিপর্যয়ের সম্ভাবনা থাকলে সেইটা হবে, তা ঠিক হবে না। বরং বাংলাদেশের হাইওয়েগুলোতে এনা পরিবহনের গাড়ির মতো প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে বেঁচে যাচ্ছে। কারণ হলো একটা, আমি সবসময় বলি যে আমার জীবনে মা-বাবার দোয়া আছে। আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন। ঠিক তেমনি আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে অনেক বড়, বড় বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। আমাদের উপরে আল্লাহর কোন রকম একটা বড় রহমত আছে। এজন্য বলা হয় যে দেশটা সম্ভবত আল্লাহ তাআলা স্বয়ং নিজে চালাচ্ছেন। এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আগেও যেমন ছিল এখনো সেমন চলছে। বাংলাদেশের মানুষের যে ডেসপারেশন, আমলাতন্ত্রের অদক্ষতাকে নেগোশিয়েট করেই এই রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষ এগিয়ে নিচ্ছে। মরুভূমিতে ৫০ ডিগ্রি গরমে দাসের মতো থেকে রেমিটেন্স পাঠানো দাস আর পরিবারের নিপীড়ন থেকে বাঁচতে ঢাকায় পালিয়ে আসা পোশাক শিল্পের যেসব শ্রমিকরা আছে তারাই মূলত এই বাংলাদেশ রাষ্ট্রটাকে টেনে নিচ্ছে। কিন্তু এই উন্নয়নের ক্রেডিট নেয় সরকার আর আমলাতন্ত্র। আর যদি কখনো কোনো বিপর্যয় ঘটে, মানুষ গালি খায় বা উদ্যোক্তারা, যারা পরিশ্রম করে এই সিস্টেমটাকে বিপর্যয় থেকে বাঁচিয়ে রেখেছে। এই সিস্টেমগুলোকে ঢেলে সাজানোর কোনো প্রচেষ্টা হাসিনার আমলেও ছিল না। প্রফেসর ইউনূসের আমলে কেউ সেটার জন্য কেন্দ্রীয়ভাবে চেষ্টাও করেনি। হাসিনার আমলের ১০ মাসে এখনো সেই হাসিনার রেখে যাওয়া ডিলিউশনারি সিস্টেমে চলছে। প্রশাসন রিফর্মের যে কমিশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের আন্তঃবাহিনীর ক্ষমতার সম্পর্কের ভাগ বাটোয়ারা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ইনফরমেশন সিস্টেম, ডিসিশন মেকিং সিস্টেম, এক্সিকিউশন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য তেমন কোনো কিছু আমার চোখে এখনো পড়ে নাই। ফলে এই রিফর্ম কমিশনের প্রস্তাব নিয়ে আমার প্রত্যাশা খুবই কম। আর আমলাতন্ত্রের বেসিক যে অবভিয়াস সংস্কার আছে সেটা করতে কোনো কমিশন লাগবে না। সম্পূরক প্রশাসনে ইমেইল ব্যবহার বাধ্যতামূলক করতে কোনো কমিশন লাগবে না। সরকার চাইলেই এখনই একটা নির্দেশ দিয়ে, এক্সিকিউটিভ নির্দেশ দিয়ে এই কাজগুলো করতে পারে। ইমেইল কেন? ইমেইল হলো ডকুমেন্টেশন যে এইটার মেইল, ফলো আপ ইমেইলে কি জবাব দিচ্ছে, তার প্রত্যুত্তরে কি জবাব দিচ্ছে, এগুলো হলো ডকুমেন্টেশন। ফলে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমি সত্যিকারের অর্থেই খুব আশাবাদী হলেও হতাশার পরিমাণটাও অনেক বেশি। ইউনূসের সরকার ছিল আমাদের জেনারেশনাল অপরচুনিটি, কিন্তু এইটা কি ফি সাবিলিল্লাহর মতো চলতেছে। একটা তাইরে নাইরে অ্যাডহক বেসিসে চলছে এই সরকার। যখন যেটা সামনে আসে তখন সেটা সিদ্ধান্ত দেয়। রাষ্ট্রকে আমূলে পরিবর্তন করার জন্য কেবলই তাদের যেই চোখ, কেবলই তাদের যেসব পরিকল্পনা তা হলো কিভাবে একটি রাজনৈতিক সরকারকে, নির্বাচিত সরকারকে তারা দড়ি পরিয়ে ঘুরাবে এবং তাদের সক্ষমতা নষ্ট করবে। কিন্তু যেই জায়গায় সংস্কার করার দরকার ছিল, রাষ্ট্রকে, আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর জন্য যেসব বৈশ্বিক উদাহরণ ইনস্টল করার দরকার ছিল, সেই সব জায়গাগুলোতে কোনো প্রচেষ্টা নাই, শূন্য প্রচেষ্টা। এজন্যই আল্লাহর কাছে শকর নামাজ পড়েন যে একজন দক্ষ পাইলট প্লেনটাকে তার ব্যক্তিগত দক্ষতায় নামিয়ে আনতে পেরেছে। চট্টগ্রামের বিমানটা যেমন রক্ষা পেয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটাও তেমন রক্ষা পেয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই, কেন বিমানের চাকা বারবার দুর্বল হয়ে যাচ্ছে তার পেছনের কারণ যদি আমরা অনুসন্ধান না করি, আজকে বিমান রক্ষা পেয়েছে, আগামী দিন তো নাও রক্ষা পেতে পারে। বাংলাদেশ রাষ্ট্র
আজকে ধিমে তালে হলেও চলছে। শেখ হাসিনা পতনের পরেও আমরা বড় ধরনের বিপর্যয় দেখিনি। কিন্তু আমরা যদি সত্যিকারেই বাংলাদেশ বদলে দিতে চাই, বাংলাদেশ বিমানের মতোই আমাদের কার্যকরণ খুঁজতে হবে যে কোথায়, কোথায় এই রাষ্ট্রটাকে আমরা ঠিক করতে পারি। আমলাতন্ত্র কিভাবে ঠিক করতে পারি? যে আমলাতন্ত্রের একটি দেশের নার্ভ, যে আমলাতন্ত্রই মূলত চালায় দেশ। দেশ কোনো রাজনৈতিক নেতা চালান না। দেশ ইউনূস চালান না। দেশ চলে আমলাতন্ত্রের সফলতায়, দক্ষতায়। আমরা কি সেই দিকে নজর দিচ্ছি?